কি হলো, বললে না কিছু? কি বলবো? বিয়ে করবে আমায়? চলো না, কাল করে ফেলি। আমার একটুও মন টিকছে না তোমায় ছাড়া। নেগেটিভ সব ভাবনা এসে ভিড় করছে আমার মাথায়। এক্সামটা শেষ হোক, আমারও মেন্টাল প্রিপারেশন প্রয়োজন। আর নেগেটিভ ভাবনা, সেটা কি নিয়ে আসছে? তোমায় নিয়ে। তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। আমি তোমায় অনেকটা বেশি ভালোবেসে ফেলেছি। এতটা ভালোবেসে ফেলেছি যে এক জনমে আমার আর অন্য কারোর জন্য ভালোবাসার অবশিষ্ট নেই। ধরা গলায় কথাগুলো বলে জাহান। মেহেরিমা তার কথার প্রতিউত্তরে নীরবতা অবলম্বন করে। বেশ কিছুক্ষণ চুপ থেকে জাহান নীরবতা ভঙ্গ করে বলে, সামনের সপ্তাহ থেকে আমায় একটা ট্রেনিংয়ের জন্য যেতে হবে চট্টগ্রাম। সকল নিউ হার্ট সার্জনদের জন্য আমার হসপিটালের অথরিটি ব্যবস্থা করেছে। 1 মাস সেখানে থাকতে হবে। আচ্ছা, সাবধানে থাকবেন, নিজের যত্ন নিবেন। হুম। এমনই আরো টুকটাক কথা চালিয়ে যায় এই জুটি। मैंने जब देखा था तुझको रात भी वो याद है मुझको तारे गिनते गिनते सो गया। হায়ার চোখে চোখ রেখে গানটা গায় আশিয়ান। গানের প্রতিটি শব্দ যেন আশিয়ানের ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এসে হায়ার হৃদয়ের কাঁপন তুলছে। চারপাশ থমকে গেছে। কোলাহল, আলো, মানুষ সব ফিকে। শুধু আশিয়ানের কণ্ঠটাই যেন রয়ে গেছে বাস্তবের একমাত্র সুর হয়ে। হায়া নিঃশব্দে আটকে গেছে। এই চোখ দুটো, যে চোখগুলোকে সে এক সময় ঘৃণা করতে শিখেছিল, আজ সেগুলোতেই যেন নিজের হারিয়ে যাওয়া সমস্ত স্বপ্ন খুঁজে পাচ্ছে। আশিয়ান তার চোখ দিয়ে কথা বলছে। মনের গহীনে লুকিয়ে থাকা প্রতিটি না বলা কথা যেন সুর হয়ে ছড়িয়ে পড়ছে হাওয়ায়। ধীরে ধীরে এগিয়ে আসে আশিয়ান। প্রতিটি পদক্ষেপ তার ভেতরের সমস্ত অহং ভেঙে চুরমার হচ্ছে। যেন সে কোনো ক্ষমা চাওয়ার শব্দহীন প্রার্থনার ভেতর দিয়ে হায়ার কাছে ফিরছে। আর হায়া সে স্থির নিঃশ্বাসও যেন নিতে ভুলে গেছে। তার বুকের ভেতর কান্না জড়ানো এক রোমন্থন কাজ করছে। যন্ত্রণার গড়া ভালোবাসা, বেদনার ভেজা প্রতীক্ষা। আশিয়ানের গলার সুর থাকলেও চোখে ছিল দহন। তার দৃষ্টি যেন কেবল একটা প্রশ্ন ডাকছে হায়ার চোখে, তুমি এখনো ভালোবাসো? হায়ার চোখ, তার চোখে ছিল এক প্রকার আত্মসমর্পণ। ঠোঁটে কোনো শব্দ নেই, তবুও তার প্রতি নিঃশ্বাসের জবাব ধ্বনিত হচ্ছে। সব কিছু সত্ত্বেও, হ্যাঁ আমি ভালোবাসি। সে মুহূর্তে গান থেমে গেল, আবেগ থামেনি। সেখানে শুধু তারা দুজন, আর মাঝখানে ভাঙ্গা ভাঙ্গা একটা হৃদয়, যা আবার জোড়া লাগাতে চাইছে শুধুমাত্র ভালোবাসার এক নিঃশব্দ স্পর্শে। আশিয়ান একদম কাছে এসে দাঁড়ায়, এতটাই কাছে যে আশিয়ানের চঞ্চল উষ্ণ নিঃশ্বাস হায়ার মুখে আছড়ে পড়ছে। আর সেই উষ্ণতা ভরা নিঃশ্বাসের সংস্পর্শে এসে হায়া অন্তর্কণ কেঁপে কেঁপে উঠছে। আশিয়ানের ছোট ছোট চোখ জোড়া ছিল এক অদ্ভুত নীরবতা, কিন্তু তাতে ভালোবাসার উষ্ণতার উপস্থিতি ঠিকই টের পেয়ে যায় হায়া। আশিয়ান এক মুহূর্তের জন্য থেমে, তারপর তার হাতটা এগিয়ে আনে হায়ার কাছে। হায়া বুঝে ওঠার আগেই তার পুরুষালী উষ্ণ আঙ্গুল দিয়ে হায়ার ঠোঁটের কোণে লেগে থাকা আইসক্রিমটায় আলতোভাবে ছুঁয়ে দেয়। ছোঁয়াটায় যেন কাঁটা দিয়ে বিদ্যুৎ খেলে যায় হায়ার সারা গায়ে। এর পরের মুহূর্তে সে হায়াকে অবাক করে দিয়ে সেই আঙ্গুলটা নিজের মুখে পুরে নেয়। চোখে তখনও চাহনি গাথা হায়ার চোখে। গলায় গা সমসমে হাইস্কি টোনে বলে, দুধের স্বাদ ঘোলে মেটালাম, কিন্তু আসল স্বাদটা নেওয়ার সৌভাগ্য হয়ে উঠল না। কথাটার মানে বুঝতে হায়ার বেশি সময় লাগে না। আশিয়ানের কথা শুনে হায়ার চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তার দিকে। চোখে লজ্জা, মুখে উত্তাপ, নিঃশ্বাস এলোমেলো। ঠোঁট কামড়ে কোনোভাবে নিজেকে সামলাতে চেষ্টা করে। এক মুহূর্ত পর কিছু না বলে সে আচমকা মুখ ফিরিয়ে নেয়, 2 পা পিছিয়ে গিয়ে পিঠে ঘুরিয়ে নেয় আশিয়ানের দিক থেকে। তার গালে তখন লাল ছায়া, রক্তিম লজ্জায় গলে যাওয়া চেহারা। হায়া, আশিয়ানের কণ্ঠ তার পেছন থেকে নরম হয়ে ডাকে, কিন্তু হায়া ততক্ষণে এক মনে হাঁটতে শুরু করে দিয়েছে। উদ্দেশ্য গাড়ি। দ্রুত পায়ে সরে যাচ্ছে সে, কিন্তু পায়ের গতি আর হৃদয়ের গতি যেন সমান তালে মিলে ছুটছে না। তার বুকের ভেতর তখনও আশিয়ানের স্পর্শের স্মৃতি, ঠোঁটে এখনও তার সেই চাহনির তাপ।
একবার পেছনে তাকায়, চোখাচোখি হয়। আশিয়ান এখনো দাঁড়িয়ে, ঠোঁটে সেই চেনা শয়তানি মেশানো মিষ্টি হাসি। হায়া তার দৃষ্টি এড়িয়ে নিয়ে মুখ নিচু করে ফিসফিস করে বলে, পাগল, একদম অসহ্য রকমের পাগল। কিন্তু তার কণ্ঠে রাগ ছিল না, ছিল কাপা কাপা প্রেম। হায়া পা চালিয়ে গাড়িতে উঠে বসে। আশিয়ানও কিছু সময়ের ব্যবধানে গাড়িতে এসে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। বেশ কিছুক্ষণ তারা দুজনই নীরবতা পালন করে। এক পর্যায়ে নীরবতা ভাঙ্গার দায়িত্ব হায়া নিজের কাঁধে তুলে নিয়ে বলে, কই যাচ্ছি আমরা? বাসায় ফিরবেন না? না, আজ বাসায় যাবো না ভাবছি। তাহলে কোথায় যাবেন? ভাবছি আজ সারা রাত এভাবে করবো, সকালে থেকে বাসায় ফিরবো। আইডিয়াটা কেমন? পুরাই বাকবাস। চুপচাপ গাড়ি বাসার দিকে ঘুরান তো, কেউ জানতে পারলে বকা দিবে দুজনকেই। একদিন না হয় বকা খেলাম। আপনারা তো সকলে আপনি খেন, কিন্তু আমাকে বাসায় রেখে আসুন, পরে যেখানে ইচ্ছে সেখানে যেন আপনি। তা তো হচ্ছে না ওয়াইফি, তুমি হচ্ছে আমার অর্ধাঙ্গিনী, আমার রূহ দেহ দুটির অর্ধেকাংশ। আমি যা পাবো, যা খাবো, যা করব, সব কিছুর ফলাফলের ভাগ তোমাকে অর্ধেক নিতে হবে। এতে তোমার মত থাকুক আর না থাকুক। আমি আপনার সবকিছুর অর্ধেক ভাগ নিলেও আমার কষ্টের ভাগ আপনি এক বিন্দুও নেবেন না। কেন জানেন? কারণ আমার কষ্টগুলো দেনই আপনি। তাচ্ছিলের হাসি দিয়ে হায়া কথাগুলো বলে। আশিয়ান হায়ার কথায় খানিকটা কষ্টও পায়, কিন্তু আপাতত দৃষ্টিতে হায়ার কথাই সঠিক। আশিয়ান বলে, দেখো, আশিয়ান কথাটা শেষ করার আগেই তার গাড়িটা কাউকে ধাক্কা দেয়, অর্থাৎ কেউ একজন তার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট করে। আশিয়ান জোরে ব্রেক কষে, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গিয়েছে। এমন ঘটনায় হায়া ও আশিয়ান দুজনেই ভয় পেয়ে যায়। তারা তড়িঘড়ি করে গাড়ি থেকে নেমে দেখে 9 থেকে 10 বছরের একটা বাচ্চা মাটিতে লুটিয়ে পড়েছে। আশিয়ান আর হায়া বাচ্চাটির মাথার কাছে বসে পড়ে। আশিয়ান বাচ্চাটির মাথা নিজের কোলে তুলে নিয়ে তার গালে আলতো করে চাপড় মেরে বলে, এই বাবু চোখ খোলো, বেশি ব্যথা পেয়েছ? হায়া আশিয়ানকে ধমকে বলে, আপনি যে চশমা লাগিয়েও দেখতে পান না আজ জানলাম। দেখছেন বাচ্চাটা মাথায় ব্যথায় অজ্ঞান হয়ে পড়েছে, তাকে আপনি জিজ্ঞেস করছেন বেশি ব্যথা পেয়েছে নাকি? রাত কানা কোথাকার! কোলে তুলুন বাচ্চাটাকে, হসপিটালে নিতে হবে ওকে। আশিয়ান হায়ার কথা মতো বাচ্চাটিকে কোলে তুলে গাড়ির দিকে হাঁটা দিলে তখনই কথা থেকে যেন 2 থেকে 3 জন লোক এসে তাদের সামনে উপস্থিত হয়। একজন লোক বলে, এই আপনারা বাচ্চাটিকে এইভাবে করে কোথায় নিয়ে যাচ্ছেন? বাচ্চাটা তো মনে হয় অজ্ঞান। আশিয়ান বলে, আসলে ও হুট করে আমাদের গাড়ির সামনে এসে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তো ওকে নিয়ে হসপিটাল যাচ্ছে। আরেকজন লোক বলে, অ্যাক্সিডেন্ট করলো কিভাবে? দেখে চালাচ্ছিলেন না নাকি? এক মিনিট, আপনারা বাই এনি চান্স বাচ্চা কিডন্যাপার না তো? তা না হলে এত রাতে এমন শুনশান জায়গায় বাচ্চা আসবে কোথা থেকে? বাচ্চাটির শরীরেও তো বেশ ক্ষত দেখা যাচ্ছে। লোকটির পাশ থেকে আরেকজন বলে ওঠে, ঠিক বলেছিস শরীফ, ওরা হয়তো বাচ্চা চোর। বাচ্চাটাকে এখানে এনেছিল কোনো ক্ষতি করার জন্য। যে আমাদের দেখলো তখনই এসব কাহিনী বলা শুরু করলো। না, এদের কিছুতে বিশ্বাস হচ্ছে না আমার। লোকগুলোর কথা শুনে আশিয়ান আর হায়া বিচলিত হয়ে পড়ল। হায়া অস্থির কণ্ঠে বলে, আপনারা আমাদের ভুল বুঝছেন। আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ, আমরা গাড়ি নিয়ে ঘোরাঘুরি করছিলাম। তখনই বাচ্চাটা হুট করে আমাদের গাড়ির সামনে এসে পড়ে। আমার হাজব্যান্ড ইচ্ছে করে ওকে হিট করেনি। আমি বিশিষ্ট শিল্পপতি জাভিয়ান তালুকদারের মেয়ে জেসমিন তালুকদার হায়া। উনি হাজব্যান্ড হন আমার। আপনারা আমাদের ভুল বুঝবেন না প্লিজ। হায়ার পরিচয় শুনে লোক তিনটার চক্ষু চড়ক গাছ। জাভিয়ানকে চিনে না এমন মানুষ খুব কমই আছে। বিখ্যাত বিজনেসম্যান হিসেবে তার বেশ খ্যাতি রয়েছে। তারা চোখে চোখে নিজেদের মধ্যে কি কথা বলল তারাই জানে। তারপর তাদের মধ্যে শরীফ নামের লোকটি বলে, আমার তো আপনাদের কথা বিশ্বাস হচ্ছে না, তোমরা কি বলো? শরীফ বাকি দুজনকে জিজ্ঞাসা করে, তারাও নেতিবাচক উত্তর দেয়। আশিয়ান বলে, আপনারা যদি আমাদের কথা বিশ্বাস না করেন তাহলে আমাদের কিছু করার নেই। আপনারা চাইলে আমাদের সাথে হসপিটাল যেতে পারেন, আমাদের গাড়িতে করে। এমনিতেও অনেকটা সময় চলে গিয়েছে। আশিয়ানের কথার মাঝেই তার কোলের থাকা বাচ্চাটি নড়ে চড়ে ওঠে। সেকেন্ডের ব্যবধানে বাচ্চাটির চোখ খুলে তাকায়। একজন লোক বলে, ওই তো বাচ্চাটির জ্ঞান ফিরেছে, এখন ওর থেকেই সবটা জানা যাবে। আশিয়ান বাচ্চাটিকে নিচে দাঁড় করিয়ে দেয়। শরীফ লোকটি বাচ্চাটির মাথায় হাত বুলিয়ে দিয়ে জিজ্ঞেস করে, বাবু তোমার নাম কি? আর এখানে এত রাতে এলে কি করে? আর তোমায় এত মেরেছে কে? তুমি নিঃসংকোচে আমাদের সবটা বলো, আমরা তোমার সাহায্য করব। লোকটির কথা শেষ হতে না হতেই বাচ্চাটি তাকে জাপটে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে। বাচ্চাটির এমন কান্না দেখে আশিয়ান হায়াও ভরকে যায়। আরেকজন লোক এসে বলে, ভয় পেও না বাবা, বলো তোমার সাথে কারা কি করেছে? আমরা বলছি তো তোমায় সাহায্য করব।
অনেক কষ্টে বাচ্চাটির কান্না থামে। তারপর বাচ্চাটি হিসকি তুলতে তুলতে বলে, আপনার নাম রাফি? ওনারাই আশিয়ান আর হায়াকে দেখিয়ে বলে, আমারে এমন মারছে। আমি হ্যাগো বাসায় কাম করতাম, একটু ভুল হইলেই আমার মারতো। পরশু সাহেবের সাথে ভুলবশত চা পইরা যাওয়ার আমারে স্টোর রুমে আটকাইয়া রাখছে 2 দিন। আর অনেক মারছেও। দেখেন আঙ্কেল, মাইরা আমারে কি করছে। আজ সন্ধ্যায় অনেক মারার পর আমি জ্ঞান হারাইয়া গেছিলাম। তারপর হেরা আমারে কি করতে এখানে আনছে আমি জানি না, চোখ খুললাম মাত্র। বাচ্চাটির কথা শুনে আশিয়ান আর হায়ার আক্কেল গুরুম। বলে কি এই বাচ্চা? তারা একে দেখলই আজকে। হায়া বাচ্চাটির সামনে এসে রাগান্বিত স্বরে বলে, এ বাবুটা মিথ্যে কেন বলছো? আমরা তোমায় কবে কাজে রাখলাম আর এভাবে মারলাম? আমরা তোমায় চিনিই না, শুধু শুধু মিথ্যে কেন বলছো? শরীফ নামের লোকটি হায়াকে ধমকে বলে, এই আফা, বাচ্চাটারে ধমকান কেন এখন? বাচ্চা মানুষ যা সত্য তাই কইছে। মিয়া ভাই, আরেকজন লোককে উদ্দেশ্য করে বলে, এরে আমাগো এলাকায় নিয়ে চলেন, তারপর আমরা পুলিশ ডাকমু। যা ফয়সালা করার পুলিশই করবে। জাহিলগুড়া কেমনে বাচ্চাটারে মারছে দেখেই আমার রক্ত গরম হইয়া যাইতেছে। আশিয়ান লোকটির কথা শুনে কিছু একটা বুঝতে পারে হয়তো। সে হায়াকে বাচ্চাটির সামনে থেকে সরিয়ে নিজের কাছে নিয়ে এসে নিজের পেছনে লুকিয়ে নেয়। হায়া কিছু বলতে গেলে আশিয়ান চোখ গরম করে তাকে চুপ করিয়ে দেয়। আশিয়ান লোকগুলোর উদ্দেশ্যে শান্ত গলায় বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা ফোন দেবেন তো পুলিশকে? ভালো কথা, আপনাদের দেওয়া লাগবে না, আমি নিজেই দিচ্ছি। কথাটা বলে আশিয়ান নিজের প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে যেই না কাউকে কল করতে যাবে তখনই একজন লোক আশিয়ানের ফোন টান দিয়ে নিয়ে যায়। ঘটনা দেখে হায়া চমকে গিয়ে আশিয়ানের পিঠের কাছে আরেকটু সেটে যায়। সে কিছু একটা বুঝতে পেরেছে। আশিয়ান লোকটিকে বলে, আমার ফোন নিলেন কেন এমন করে? ফোনটা দেন, আমি কল করছিলাম তো পুলিশকে। হঠাৎই লোক তিনটা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে উচ্চস্বরে হেসে দেয়। বাচ্চাটিও ততক্ষণে তাদের কাছে চলে গিয়েছে। শরীফ লোকটিকে বলে, এরে তোরা বের হয়ে আয়, বড় পাখি পাইছি আজ। তোগো খাতির যত্ন করবি না তোরা? লোকটা নিজের কথা শেষ করতে না করতেই আশেপাশের ঝোপঝাড় থেকে হুড়মুড়িয়ে আরও 7 থেকে 8 জন লোক বের হয়ে আসে। তাদের প্রায় প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র। আশিয়ান আর হায়া এবার স্পষ্ট বুঝতে পারে তারা ডাকাতদের কবলে পড়েছে। সবাই শরীফ নামের লোকটির পেছনে এসে দাঁড়ায়। একটা লোক শরীফের দিকে একটা রামদা এগিয়ে দেয়। শরীফ সেটা নিজের হাতে নিয়ে হাসতে হাসতে বলে, আমরা থাকতে আপনাকে এত কষ্ট করতে নেই কি করে? আপনারা ফোন তো করবেন, কিন্তু পুলিশ না নিজের পরিবারের। আর কেন করবেন আশা করি বুঝতে পারতেছেন। এখন আমাগো লগে চলেন। আমাগো এলাকায় আইসেন, একটু খাতির যত্ন না নিয়ে সারি কেমনে? হঠাৎই মুখটা ইস্পাত কঠিন করে বলে, কোনো চালাকি করবেন না, তাইলে ঘাড় থেকে কাল্লা আলাদা করতে বেশি সময় নিব না কিন্তু আমি। হায়া আগে কখনো এমন সিচুয়েশনে পড়েনি, তাই সে একটু বেশি ভয় পেয়ে গিয়েছে। সে আশিয়ানকে পেছন থেকে খামচে ধরে থরথরিয়ে কাঁপতে থাকে। আশিয়ান তার এমন কাঁপুনি দেখে বুঝতে পারে তার প্যানিক অ্যাটাক হয়েছে। সে হায়াকে পেছন থেকে সামনে এনে নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে এক হাত দিয়ে তারপর হায়ার চুলে হাত বুলিয়ে দিয়ে তাকে শান্ত করার চেষ্টা করতে থাকে। শরীফকে উদ্দেশ্য করে বলে, আমরা কোনো চালাকি করব না, আপনারা যে দাবি করবেন তাই আমরা পূরণ করব। আপনি চাইলে আমার ফোন আর আমার গাড়ি রাখতে পারেন, দুটো মোট দাম 12 লাখ টাকা। কিন্তু প্লিজ আপনার অস্ত্রগুলো সরান, এসব দেখে আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ছে। পাশ থেকে আগের একটা লোক বলে, গাড়ি ফোন তো আমরা এমনিতেই নিম, কিন্তু তার লগে এই ফুলটুসিরেও আমগু দিতে হইব যে মিয়াবাই। লোকটির কথা শুনে বাকি সকলে বিশ্রীভাবে উচ্চ স্বরে হাসতে শুরু করে দেয়। আশিয়ান লোকটির কথা শুনে পারে না হায়াকে নিজের বুকের মধ্যে ঢুকিয়ে নেয়। মনে মনে সে একটা কথাই বলে, আমাদের এই বিপদ থেকে রক্ষা করো মাবুদ। কেমন যেন একটা অস্ত্রতার জন্য জাভিয়ানের ঘুমটা ভেঙে যায়। হাঁসফাঁস লাগছে, বুকের ভেতর ধরপড় করছে। সে আলতো করে হানিয়ার মাথাটা নিজের বুকের উপর থেকে সরিয়ে বালিশে রাখে। তারপর নিজে বিছানা ছেড়ে উঠে ব্যালকনিতে এসে পড়ে। রাত ছিল জাভিয়ানের নিকট এক অনিবার্য মোহের নাম। চাঁদের শীতল আলো যখন গগনে উদাসিত হয়ে চারপাশে অপার্থী আলো ছড়িয়ে দিত, তখন সে যেন এক গভীর আত্মতৃপ্তি খুঁজে পেত সেই সৌন্দর্যের।
কত শত রাত, কত অনাহুত মুহূর্ত হানিয়াকে বক্ষে জড়িয়ে সে কাটিয়ে দিয়েছে নিদ্রাহীন নিঃশব্দতায়। হানিয়া যখন ক্লান্তিতে চোখ মুদে তার বুকে আশ্রয় নিত, তখন জাভিয়ান এক নিঃসঙ্গ চাঁদ প্রেমীর মতো নিজের ধ্রুবতারা হানিয়াকে দেখে যেত নিরবধি। জানালার ফাঁক গলে আসা চাঁদের আভায়, চাঁদের আলোক ছটায় তার প্রিয় মুখে খেলে যায় প্রতিচ্ছবি, যেন তাকে নতুন করে জীবনের অর্থ বুঝিয়ে দিত। কখন রাত গলে ভোর হতো সে বুঝতেই পারত না। আজও গগনে সুউজ্জ্বল পূর্ণিমা, পরিবেশের উপর এক অদ্ভুত কোমলতা, এক নিরাবেগ শীতলতা ছড়িয়ে আছে, কিন্তু আজ এই অপরিচিত স্নিগ্ধতা যেন জাভিয়ানের হৃদয়কে স্পর্শ করতে পারছে না। হৃদয়ের অন্তরস্থল জুড়ে এক অজানা দহন, এক গভীর অস্থিরতা বিরাজ করছে। কারণটি যেন অদৃশ্য, অথচ অনুভব প্রগাঢ়। তার অন্তর কাঁপছে কোনো অজানা আশঙ্কায়। মনে হচ্ছে তার রক্ত মাংসে গড়া সন্তানদের একজন কোনো অজানা বিপদে পতিত হয়েছে, অথচ বাস্তবতার পর্দা তো ভিন্ন কিছু বলে। ঘুমানোর পূর্বে সে নিজ চোখেই দেখেছে জাহান ও জাইনকে, তারা হাসি মুখে তার সঙ্গে উপরে উঠে নিজ নিজ কক্ষে গমন করেছে। কিন্তু হায়া না, আজ সারাদিন মেয়েটির মুখ পর্যন্ত দেখেনি সে। সকালে তারা থাকায় ঘর ছাড়ার সময় হায়ার সাথে তার সাক্ষাৎ হয়নি, কারণ হায়া তখনও নিদ্রায়িত ছিল। সন্ধ্যায় ফিরেও শুনল তার কন্যা নাকি দুপুর থেকে গভীর ঘুমে আচ্ছন্ন, এখনও জাগেনি। রাত্রির ভোজনকালে হানিয়া যখন গিয়ে ডাকতে যায়, তখন তাদের জামাতা আশিয়ান জানায় তারা পরে খাবে, কারণ তারা দুজন নাকি ঘুমের রাজ্যে বিভোর। তবে কি হায়ার অনুপস্থিতি এই অন্তর্নির্লন অস্থিরতার উৎস? জাভিয়ান জানে না, শুধু জানে আজকের এই পূর্ণিমা তার চোখে কোনো রূপকল্প ছড়ায় না। আজকের চাঁদ তার চিরচেনা চাঁদ নয়, হৃদয়ের গহীন থেকে উঠে আসা এক বিষণ্ণ স্রোত যেন তাকে বারবার বলে চলছে কিছু একটা ঠিক নেই। আজকের রাত্রি জাভিয়ানের প্রিয়তম রাত্রি। নির্যাতনার মাঝে জড়িয়ে আছে এক দুর্ধর্ষ সংস্কার ছায়া। হঠাৎই কেউ একজন এসে জাভিয়ানের কাঁধে হাত রাখে। জাভিয়ান চমকে গিয়ে পেছনে ফিরে তাকালে দেখতে পায় নিজের প্রেয়সীকে। হানিয়া তার অস্থিরতা টের পেয়ে যায় জাভিয়ানের চোখ দেখেই। হানিয়া জাভিয়ানকে প্রশ্ন করে, কি হয়েছে আপনার? এমন অস্থির হয়ে আছেন কেন? আর এমন ঘামছেনই বা কেন? জাভিয়ানের কপালে ঘামগুলো শাড়ির আঁচল দিয়ে মুছে দিতে দিতে প্রশ্ন করে হানিয়া। মোছানো শেষ হয়ে গেলে হানিয়া জাভিয়ানের দিকে তাকিয়ে দেখে জাভিয়ান অন্যমনস্ক হয়ে আছে। হানিয়া আবারও প্রশ্ন করে, কি হলো বলুন? এমন অস্থিরতা, অন্যমনস্কতা কেন আপনার? খারাপ লাগছে কোথাও? এই, আপনার বুকে ব্যথা করছে না তো আবার? শেষের প্রশ্নটা করতে গিয়ে হানিয়া নিজেই অস্থির হয়ে ওঠে। হায়ার বিয়ে ভেঙে যাওয়ার পর সকলে যখন হায়ার চরিত্রে আঙ্গুল তুলছিল আর এসব দেখে হায়ার ডিপ্রেশনে চলে গিয়েছিল, তখন জাভিয়ান মেয়ের চিন্তায় চিন্তায় আবারও হার্ট অ্যাটাক করে। বেশি বড় না, কিন্তু তারপরও হার্টের অবস্থা অনেক নাজুক হয়ে গিয়েছিল। তখন থেকে হানিয়া জাভিয়ানকে নিয়ে সব সময় চিন্তায় থাকে। জাভিয়ান হানিয়ার এক হাত টেনে ধরে তার মাথাটা নিজের বুকের উপরে রাখে। হানিয়ার চুলগুলো হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানি না, কেমন জানি একটা চাপা অস্থিরতা কাজ করছে। মেয়েটাকে আজ সারাদিন দেখিনি, তাই হয়তো এমনটা হচ্ছে। এছাড়া কিছুই না। তুমি অযথা টেনশন করে নিজের প্রেশার বাড়িয়ে ফেলো না। হানিয়া জাভিয়ানের বুকে মাথা রেখে বলে, মেয়ে কি এখন আর ছোট আছে? আপনি শুধু শুধু টেনশন করছেন। চলেন রুমে, চলেন, ঘুমাবেন গিয়ে। রাত জেগে আউল ফল চিন্তা ভাবনা করে নিজের সাথে আমার বিপিও বাড়ানোর ধান্দা না, তা তো চলবে না। কথা শেষ করে হানিয়া জাভিয়ানের হাত ধরে রুমে নিয়ে আসে। জাভিয়ানকে শুয়ে নিজে শুতে যাবে, তখনই কেউ তাদের রুমের দরজায় ধুমধাম শব্দ করে আর তাদের ডাকে। গলা শুনে মনে হলো আবরার ডাকছে। হানিয়া দরজা খুলে দেখে তার ভাই ভাবি এসেছে। তাদের দুজনের চোখ মুখে আতঙ্ক। হানিয়া জিজ্ঞাসা করে তাদের, কি হয়েছে ভাইয়া, ভাবি? তোমরা এমন ভয় পেয়ে আছো কেন? স্পর্শ চোখ ভর্তি পানি নিয়ে বলে, হানিয়া, আরশিয়ান আর হায়াকে কিডন্যাপ করা হয়েছে। কথাটা বলে স্পর্শ হু হু করে কেঁদে দেয়। একটা মাত্র ছেলে তার, সেই ছেলের কিছু হয়ে গেলে স্পর্শ মরে যাবে।
তার উপর ভাইয়ের মেয়েটাও তার বড্ড আদরের। সে তো জানে হায়ার কিছু হলে তার ভাইও শেষ হয়ে যাবে। হানিয়ার মস্তিষ্ক সাথে সাথে কথাটা ক্যাচ করতে পারে না। কিডন্যাপ হয়েছে মানে? মেয়ে না তার ঘুমাচ্ছিল? তাহলে বাইরে গেল কখন আর কিডন্যাপই বা হলো কখন? তার চিন্তা ভাবনার মাঝেই জাভিয়ান হানিয়ার কাছে এসে দাঁড়ায়। বোনকে কাঁদতে দেখে জাভিয়ান প্রশ্ন করে, পুতুল, তোর কি হয়েছে? কাঁদছিস কেন? আবরারের চোখেও পানি, কিন্তু তা গড়িয়ে পড়ছে না। সে জাভিয়ানের প্রশ্নের জবাবে বলে, আসিয়ান আর হায়াকে ডাকাতেরা অপহরণ করেছে। মুক্তিপণ হিসেবে 1 কোটি টাকা দাবি করেছে। সময় দিয়েছে কাল বিকেল পর্যন্ত। এর মধ্যে যদি আমরা টাকা না দেই বা পুলিশে খবর দেই, তাহলে দুজনের কাটা মাথা পাঠাবে বলে হুঁশিয়ারি দিয়েছে। জাভিয়ান হতভম্ব হয়ে যায় আবরারের কথা শুনে। তার কলিজার টুকরা মেয়ে অপহরণ হয়েছে এটা সে কিছুতেই বিশ্বাস করতে পারছে না। সে আবরারকে জিজ্ঞেস করে, ওরা না ঘুমাচ্ছিল রুমে, তাহলে ডাকাতের কবলে পড়লো কি করে? সেটা তো জানি না, হয়তো বাইরে কোথাও ঘুরতে গিয়েছিল, তখন ওই ডাকাতের কবলে পড়েছে। রুমে চেক করে দেখলাম ওরা দুজন নেই। দারোয়ানকে জিজ্ঞেস করে আর বাড়ির গেটে লাগানো সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে শিওর হলাম ওরা বাইরে গিয়েছিল। আবরার এবারও জাভিয়ানের প্রশ্নের উত্তর দেয়। হানিয়া ভাইয়ের কথাগুলো অবাক হয়ে শুনছিল। সে জাভিয়ানের দিকে তাকালে দেখতে পায় জাভিয়ানের শরীর কাঁপছে। হুট করে জাভিয়ান পায়ের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে নিলে হানিয়া তাড়াতাড়ি করে জাভিয়ানকে ধরে ফেলে। তাকে ধরে এনে বেডে বসিয়ে দেয়। স্পর্শ চলে যায় জাহিনকে খবরটা দিতে। জাভিয়ান তেজহীন গলায় শুধায়, আপনি এসব জানলেন কি করে? তারা কখন ফোন দিয়েছিল? কোন নাম্বার থেকে দিয়েছিল? একটু আগেই ফোন দিয়েছিল আমায় কিডন্যাপাররা। আসিয়ানের ফোন থেকে কল দিয়েছিল। ওদের সাথে কথা শেষ করেই তোমাদের এসে খবরটা জানালাম। জাভিয়ান থম মেরে বসে আছে, কি করবে বুঝে উঠতে পারছে না। তখনই হুড়মুড়িয়ে তাদের রুমে প্রবেশ করে জাহান এবং জাহিন। জাহিন এসে অস্থির গলায় জিজ্ঞেস করে, ভালোই বাবাই, মামনি এসব কি বলছে? বনু আর আসিয়ান ভাই নাকি কিডন্যাপ হয়েছে? হ্যাঁ বাবা, তোমার মামনি ঠিকই বলছে। তারপর আবরার তাদের দুজনকে সবটা জানায়। সকলে বিচলিত হয়ে নানান রকমের মতামত দিলেও জাহান মাথা ঠান্ডা রাখে। সে বলে, আমরা কমিশনার আঙ্কেলকে ফোন দিয়ে সবটা জানাবো। সে তার টিমের মাধ্যমে হায়দারের ট্রেস করবে। ওদের লাস্ট লোকেশন জানতে পারলেই আমরা ফোর্স নিয়ে সেখানে যাব। জাভিয়ান ছেলের কথায় দ্বিমত করে বলে, না, এমনটা করো না। ওরা যা বলেছে দিয়ে দাও। পরে ওরা কিছু টের পেয়ে গেলে যদি আমার বাচ্চাগুলোর ক্ষতি করে দেয়। জাহান, তুমি আর তোমার ভালো বাবাই সকাল হলেই ব্যাংকে গিয়ে টাকা নিয়ে আসবে। আমি আমার মেয়ের ক্ষেত্রে কোনো রিস্ক নিতে চাই না। জাহান বাবাকে বলে, আচ্ছা বেশ, তোমার কথা অনুযায়ী কাজ করলাম। আজ আমাদের টাকা আছে বলে আমরা আমাদের বাড়ির ছেলেমেয়েদের উদ্ধার করে আনলাম সেই টাকার জোরে। কিন্তু তারপর ওইসব লোকদের টাকা যখন ফুরিয়ে আসবে, তখন তারা আবারও ওই পেশায় নিজেদের নিয়োগ করে দেবে। তারপর আমাদের বাড়ির ছেলেমেয়েদের মতোই আরেক বাড়ির ছেলেমেয়ে বা সদস্যদের আটক করে এমন বড় অঙ্কের মুক্তিপণ চাইবে। তারা যদি আমাদের মতো সামর্থ্যবান হয় তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না হয় তাহলে কি হবে? একটা পরিবার তার প্রিয় মানুষকে হারাবে। সেটা হতে পারে কারো সন্তান, কারো বাবা বা কারো একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এ দেশের আইনের অবস্থা এতটাই খারাপ সেটা তুমি জানো, আর আমিও জানি। তারা যে কোশমিন কালেও সেসব ডাকাতের দলকে ধরতে পারবে না, কোনো ক্লু বা নিজেদের দাপটে সে বোঝাই যায়। তো এবার যখন একটা সুযোগ হলো এসব বাজে লোকদের ধরার, তাহলে কেন একটা চেষ্টা করে দেখব না? জাহানের সবগুলো কথাই যুক্তিসঙ্গত, কিন্তু তাও জাভিয়ানের পিতৃসত্তা মানছে না। জাহান আবারও বলে, পত্রিকা, টিভি নিউজে অহরহ এমন ডাকাতদের খবর আমরা শুনছি, দেখছি। কিছুদিন আগে রাজশাহীগামী একটা বাসে ডাকাত দ্বারা রাতভর ধর্ষণ হয়েছে যাত্রীগামী 2 মহিলা। কিছুদিন আগে ফেসবুকে দেখলাম একজন নারীকে তার বাসায় এসে ডাকাতি করে তার কাল্লাবিহীন মাথা রেখে গিয়েছে ডাকাতরা। তুমি বুঝতে পারছো ক্রাইম করা ওদের কাছে কতটা সহজ হয়ে পড়েছে? কেন এমন হচ্ছে জানো? আমাদের নিস্তব্ধতা, অন্যায় দেখেও পিঠ বাঁচিয়ে চলে যাওয়ার কারণেই ক্রিমিনালদের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। সকলে চুপ করে জাহানের কথাগুলো শুনে। জাহান বাবার সামনে হাঁটু গেড়ে বসে তার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, বাবা তুমি চিন্তা করো না, আমরা আছি না? ওইখানে হায়ার আছে, হায়ার কাছে আসিয়ান ভাই আছে না?
আমরা ইনশাল্লাহ কিছু হতে দেব না তোমার প্রিন্সেসের। তুমি পারমিশন দাও আমাদের, আমরা দেখছি কিভাবে তোমার প্রিন্সেসকে তোমার কাছে ফিরিয়ে আনা যায়। এত সব যুক্তিসঙ্গত কথার পর জাভিয়ান আর কোনো অন্যায় আবদার করতে পারে না। সে জাহানকে বলে, নিজের খেয়াল রেখো আর বোনকে নিয়ে তাড়াতাড়ি ফিরে এসো, আমি অপেক্ষায় থাকবো তোমাদের। জাহান শব্দবিহীন একটা হাসি দেয়। তারপর জাইন আর আবরারের সাথে কথা বলতে বলতে রুম থেকে বের হয়ে আসে। দিনের আলো এখনো ফুটেনি, চারিদিকে ডুবে আছে গভীর তিমিরে। হায়া আশিয়ানের বুকে মুখ লুকিয়ে বসে আছে। এখানে উপস্থিত থাকা লোকদের তাকে হিংস্র হায়না ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। কিছুক্ষণ আগে শরীফের অমন বক্তব্য শোনার পর থেকে সে আরও ভয়ে সেটে আছে আশিয়ানের বুকের সাথে। আশিয়ানের একটা মিথ্যা কথার দরুন সে এখনো পবিত্র রয়েছে, না হলে এই হায়নারা কখন তাকে ছিঁড়ে খুঁড়ে নিজেদের ভোগের বস্তুতে পরিণত করত সেটা হায়া কল্পনাও করতে চাচ্ছে না। কিছুক্ষণ আগে শরীফ যখন হায়ার সম্পর্কে বাজে মন্তব্য করে তখন হায়া ভয়ে উৎকণ্ঠায় আরও ঘাবড়ে যায়। হায়ার একটা বাজে অভ্যাস হলো সে যখন অনেক ভয় পেয়ে যায় তখন বমিটুমি করে দুর্বল হয়ে পড়ে। এটার জন্য হানিয়ার কাছে এক সময় অনেক বোকা খেলেও আজ এই কাজের জন্য সে কুলুষিত হওয়ার থেকে বেঁচে গিয়েছে। অন্যান্য বারের মতো হায়া অতিরিক্ত ভয়ে বমি করে দিয়েছিল, সেই সাথে অনেকটা দুর্বল হয়ে অনেকটা অজ্ঞানের মতো হয়ে গিয়েছিল। তখন আশিয়ান তার এমন পরিস্থিতি দেখে চট করে ডাকাতদের বলে, দেখুন, আমার স্ত্রী এমনি অসুস্থ, 1.5 মাসের অন্তঃসত্ত্বা। আপনারা আমাদের পরিবারের থেকে যত টাকা দাবি করবেন তারা দিয়ে দেবে, এটা আমি নিশ্চয়তা দিয়ে বলতে পারি। কিন্তু আপনারা আমার স্ত্রীর সাথে কিছু করবেন না। একটা সন্তান তার বাবা মায়ের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা জানেন আশা করে। আপনাকে দেখে বুজুর্গ লাগছে। ডাকাত দলের লিডারকে উদ্দেশ্য করে বলে আশিয়ান, যদিও সে তখন জানতো না এই লোকটি লিডার নাকি। আপনি আপনার বিচক্ষণতা দিয়ে বলুন, একজন অন্তঃসত্ত্বা নারীর গায়ে হাত দেওয়া কি ঠিক হবে? আশিয়ান ইচ্ছে করে আবেগী কথা বলা শুরু করে তাদের কাছে, কারণ আশিয়ান একা থাকলে ফাইট করার চেষ্টা করত, কিন্তু এখন তার সাথে হায়া আছে, তাও আবারও হায়ার পায়ে চোট লাগা, দৌড়াতেও পারবে না তেমন করে হায়া। এছাড়া ডাকাতদের সংখ্যাও নিতান্তই কম না, 10 থেকে 12 জন লোক তারা। তাদের প্রত্যেকের হাতে দেশীয় অস্ত্র রয়েছে, তাই আশিয়ান আর রিস্ক নেয় না ফাইট করার। ডাকাত সর্দার তার দলের লোকদের বলে হায়ার গায়ে যেন তারা কেউ হাত না দেয়। আশিয়ান হায়ার দিকে তাকিয়ে দেখে হায়ার শরীর অল্প বিস্তর কাঁপছে। সে হায়ার শরীরটা নিজের বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে। তাদের দুজনকে ডাকাতেরা তাদের সঙ্গে করে নিজেদের ডেরায় নিয়ে এসেছে। জঙ্গলের মাঝে অনেকটা জায়গা জুড়ে ডেরা করেছে ডাকাতরা। তাদের দুজনকেই বর্তমান খড় দিয়ে তৈরি একটা ঘরে রাখা হয়েছে। আশিয়ান আর হায়াকে পাহারা দিচ্ছে 3 জন লোক, একজন রুমের ভেতরে আর বাকি 2 জন বাহিরে টহল দিচ্ছে। একটু পর ফজরের আজান দেয়। আজান শেষ হওয়ার একটু পরই হায়া ক্ষীণ স্বরে আশিয়ানকে বলে, আশিয়ান ভাই। বলো পুতুল বউ, খারাপ লাগছে বেশি? গা গোলাচ্ছে, মাথার ভেতর কেমন ভো ভো করছে, ওয়াশরুমে যাওয়া লাগবে বোধহয়। আচ্ছা, আমি কথা বলে দেখি তার পারমিশন দেয় কিনা। আশিয়ান আর হায়াকে ফিসফাস করে কথা বলতে দেখে একজন ডাকাত বলে ওঠে, ওই মিয়ারা কি কথা কন জামাই বউ মিলা, আমাগরও একটু কন, আমরাও এমন ফুলটুসির মুখের বাণী হই না নিজের ঘর কান ধন্য করি। লোকটি বিশ্রীভাবে হায়ার দিকে দৃষ্টি বুলিয়ে বলে। আশিয়ান একজন পুরুষ হয়ে আরেকজন পুরুষের চাহনি ঠিকই বুঝতে পেরে যায়। তার পায়ের রক্ত মাথায় উঠে গেলেও পরিস্থিতির কারণে তাকে দাঁতে দাঁত চেপে নীরবতা অবলম্বন করতে হয়। সে বিনয়ীভাবে লোকটাকে বলে, আসলে আমার ওয়াইফের একটু ওয়াশরুমে যাওয়া লাগতো, আপনারা প্লিজ ওখানে একটু ওয়াশরুমে যেতে দেন আমায়। আগের লোকটি বলে, না না, কোনো ওয়াশরুমে যাওয়ান যাইতো না, চুপ করে বসে থাকেন প্লিজ, একটা শেষ অনুরোধ করছি। লোকগুলো যখন তাও মানছিল না তখন আশিয়ান তাদের লোভ দেখানোর কথা চিন্তা করে। আশিয়ানের হাতে একটা প্লাটিনামের ব্রেসলেট ছিল, সেটা সে নিজের হাত থেকে খুলে লোক দুটোর দিকে বাড়িয়ে দিয়ে বলে, এটা প্লাটিনামের তৈরি, লন্ডন থেকে আনা হয়েছে, ডায়মন্ড দেওয়া আছে এটা, স্বর্ণের থেকে দামি এটা, এটা আপনারা রাখেন, তার বদলে আমার একটা অনুরোধ রাখেন।
লোকগুলোর চোখ লোভে চকচক করে ওঠে। তারা ব্রেসলেটটা নিজেদের হাতে তুলে নেয়, কয়েকবার ঘুরিয়ে ফিরিয়ে দেখে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনার স্ত্রী একা যাইতে হইব, আপনি যাইতে পারবেন না। কিন্তু ও তো অসুস্থ, সাহায্য ছাড়া দাঁড়াতেও পারছে না। আপনারা প্লিজ ওর সাথে আমাকেও যেতে দিন। দেখেন যা করা যায় তাই করতেছি, না মানলে বসে থাকেন। আশিয়ান চিন্তায় পড়ে যায়। হায়া আশিয়ানকে বলে, আমি যেতে পারবো, আপনি আমার দাঁড়াতে হেল্প করুন। তুমি শিওর? আশিয়ান হায়াকে দাঁড় করায়। হায়ার পা টলছে, পড়ে যাবে যাবে ভাব। হায়া লোকগুলোর উদ্দেশ্যে বলে, চলুন। একটা লোক হায়ার সাথে রুম থেকে বের হয়ে যায়, আরেকটা আশিয়ানের সাথে রুমেই থেকে যায়। আশিয়ান রুমটার দরজার সামনে দাঁড়িয়ে দেখতে পায় হায়া ও লোকটি খানিকটা দূরে একটা আধ পাকা ওয়াশরুমের দিকে যাচ্ছে। হাত মুখ আর গোসলের জন্য বাহিরে আলাদা করে ছাউনি ও বাউন্ডারি দিয়ে কলপাট করা হয়েছে। লোকটি হায়াকে ওয়াশরুমে ঢুকিয়ে দিয়ে একটু দূরে বাহিরে দাঁড়িয়ে থাকে। হায়া নিজের কাজ শেষ করে বাহিরে এসে কলপাড়ে চলে যায় মুখ হাত ধুতে। কল চেপে মুখ ধোয়ার সময় তার জামার একটা পাশে ভারী ভারী অনুভব করে হায়া। সেই দিকটায় হাত রেখে হায়া চমকে যায়। তার সবগুলো জামায় একটা করে হলেও পকেট দেওয়া থাকে। হায়ার বর্তমান পরিহিত জামাটায় একটা পকেট রয়েছে। হায়া কলচাপা বন্ধ করে পকেটটার চেন খুলেই দেখতে পায় তার ফোনটিকে। এ কথা সে একদম ভুলে গিয়েছিল। ফোনটা সাইলেন্ট করা বিধায় বসা থেকে অনেকবার ফোন দেওয়ার পরও ফোনের রিংটোন শোনা যায়নি। হায়া তাড়াতাড়ি করে ফোনের লক খুলে তার বাবার নাম্বারে কল লাগায়। জাভিয়ান তখন নামাজ পড়ার জন্য বাহিরে যাচ্ছিল। ফোন বেজে উঠায় সে ফোনটা হাতে তুলে নিয়ে দেখে তার মেয়ে কল করেছে। সে বিচলিত হয়ে কলটা রিসিভ করে কানে লাগালে শুনতে পায়, পাপা তুমি কোথায়? পাপা জানো আমাদের কিডন্যাপ করা হয়েছে। পাপা তুমি তাড়াতাড়ি করে আমার কাছে এসে আমায় সেভ করে নিয়ে যাও। জানো লোকগুলো আমায় নিয়ে কত বাজে বাজে কথা বলছে। প্রাণপ্রিয় মেয়ের এমন ক্রন্দন সুর শুনে জাভিয়ানের বুক কেঁপে ওঠে। সে প্রত্যুত্তরে কিছু বলতে যাবে তার আগেই তার কানে আসে একটা রুক্ষ পুরুষালী কণ্ঠস্বর। লোকটা বলছে, এই মাইয়া কি করতেছেন আপনি এতক্ষণ ধরে, আর কার লগেই বা কথা কইতেছেন? এখানে কি হচ্ছে? পেছন থেকে একটা পুরুষালী গলার স্বর শুনে হায়াকে পাহারা দেওয়া লোকটা সেদিকে তাকায়। লোকটির পেছনে ফেরার সুযোগ নিয়ে হায়া তাড়াতাড়ি করে কলটি কেটে দিয়ে ফোনটা পুনরায় পকেটে পুরে নেয়। বুকটা তার এখনো ধুকভুক করছে, একটুর জন্য ধরা পড়ে যায়নি। লোকটি শরীফকে দেখতে পেয়ে বলে, উস্তাদ হ্যাঁ বাথরুমে আইছিল, হাত মুখ ধুইতে দেরি হয়, আমি তারে দেখতেছিলাম। শরীফ লোকটির ঘাড়ের উপর দিয়ে উকি দিয়ে হায়ার দিকে তাকায়। প্রথম দেখাতেই তার হায়াকে মনে ধরে গিয়েছিল। তাকে হয়তো শরীফ নিজের বিছানাতেও নিয়ে যেত। এতক্ষণে যদি না আশিয়ান হায়ার মিথ্যা প্রেগনেন্সির কথা বলতো। তাদের লিডার শুরু থেকে বলে দিয়েছে, কোনো গর্ভবতী নারী বা শিশুর গায়ে কখনো নোংরা হাত যাতে তাদের দলের কেউ না দেয়। শরীফ সব সময় তার লিডারের অনুগত হলেও আজ হায়ার চোখ ধাঁধানো রূপ দেখে তার শয়তান মন তাদের লিডারের কথা অমান্য করতে চাইছে। শরীফ লোকটিকে বলে, তুই যা, আমি দেখছি। কিন্তু উস্তাদ। শরীফ চোখ গরম করে জঘন্য একটা গালি দিয়ে বলে, আমার কথার উপর কথা বললে জানিস না আমি কি করতে পারি? মজনুর কথা ভুলে গেছোস? মঞ্জু তাদের দলের একজন ছিল। কয়েকদিন আগে শরীফের কথা না শোনায় সে চাল খাটিয়ে লোকটিকে মেরে ফেলেছে। মঞ্জুর পরিণতির কথা মনে হয়ে হায়াকে পাহারা দেওয়া লোকটি ভয় পেয়ে যায়। সে ভয়ে ভয়ে সেখান থেকে চলে যায় আশিয়ানকে যে রুমে রাখা হয়েছিল সেটায়। আশিয়ান দূর থেকে সবটাই খেয়াল করে। হায়াকে পাহারা দেওয়া লোকটা তাকে রেখে একাই চলে এসেছে দেখে আশিয়ান লোকটিকে প্রশ্ন করে, আপনি ওকে রেখে চলে আসলেন কেন? লোকটি ভীষণ রুক্ষ ও রাগান্বিত গলায় বলে, আপনারে কোয়া লাগবো কেরাই খাইছি, আপনার বউ কি ছোট খুকি? আয়া পড়বো নি ঠিক সময়, যান নিজের জায়গায় গিয়া বহেন। জায়গায় গিয়ে বসবো মানে? আমার ওয়াইফ যে অসুস্থ, দেখেন না আপনি? আপনার যদি দাঁড়িয়ে থাকতে এত সমস্যা হচ্ছিল তাহলে আমায় যেতে দিতেন। আপনি আমার বউ কন্যা একজনের কাছে রেখে আসলেন কেন? আশিয়ানও পাল্টা রাগ দেখিয়ে হালকা চিল্লিয়ে কথাগুলো বলে লোকটিকে। লোকটি আশিয়ানের কলার চেপে ধরে বলে, এই শালা, গলা উঁচা করে কথা কস কার লগে? বেশি লটর পটর করলে গলার আওয়াজ জনমের লেগে বন্ধ করে দিব।
আশিয়ান একবার লোকটির হাতের দিকে তাকাচ্ছে, আরেকবার লোকটির মুখের দিকে তাকাচ্ছে, মনে মনে ভাবছে, হায়া যদি আজ না থাকতো একে দেখিয়ে দিতাম কার কলারে হাত দিয়েছে সে। তাদের বাকবিতণ্ডার মাঝেই দূর থেকে মেয়েলি চিৎকারের আওয়াজ শুনতে পায় আশিয়ান। মেয়েটি আর কেউই না, বরং তার আদুরের পুতুল বউয়ের গলা। আশিয়ান! সে চিৎকার মিশিয়েছিল এক অসহনীয় যন্ত্রণায়, এক অনিবার্জনীয় আর্তনাদ। করুণ এই চিৎকার যেন নিস্তব্ধ আকাশ কাঁপিয়ে তুলেছিল। বাতাস থমকে দাঁড়িয়েছিল তার বেদনায় ভারে। মেয়ের অশ্রুসিক্ত গলা শুনে জাভিয়ান বিচলিত হয়ে পড়ে। কি রেখে কি করবে সে বুঝে উঠতে পারে না। তাই সে এক হাত দিয়ে চুল খামচে ধরে বেডে বসে পড়ে। হানিয়া ওয়াশরুম থেকে অজু করে বের হয়ে দেখে জাভিয়ান মাথার চুল খামচে ধরে বসে আছে। সেই ততস্থ পায়ে তার কাছে এসে অস্থির কণ্ঠে শুধায়, এই আপনার কি হলো আবার? এমন করে চুল খামচে ধরেছেন কেন? হানিয়া কথা বলতে বলতেই নিজেই জাভিয়ানের মাথা থেকে তার হাতটি ছাড়িয়ে নেয়। জাভিয়ান নিজেকে সামলাতে না পেরে হানিয়াকে জাপটে ধরে তার পেটে মুখ গুজে নিজের অশ্রু ছেড়ে দেয়। মিসেস তালুকদার মারা গিয়েছেন বছর 4 আগে। সেবারই জাভিয়ান লাস্ট কেঁদেছিল, তারপর আজ কাঁদছে। হানিয়া প্রথমে ভাবে হয়তো মেয়ের টেনশনে কাঁদছে, তাই হানিয়া তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কাঁদবেন না হায়ার বাপ। জাহান কি বলল শুনলেন না? আমাদের মেয়েকে সহি সালামত ফিরিয়ে আনবে আমাদের ছেলেরা। আপনি শান্ত হন প্লিজ। এভাবে করলে তো আপনার শরীর খারাপ করবে আবারও। জাভিয়ান সেই অবস্থাতেই বলে, হ্যানি, আমার মেয়ে কষ্টে আছে, তাকে নাকি বাজে কথা বলা হয়েছে। আমার মেয়ে কাঁদছিল হানিয়া। জাভিয়ানের কাছে এহেন কথা শুনে হানিয়া বেশ অবাক হয়ে যায়। সে জাভিয়ানকে জিজ্ঞেস করে, আপনি কিভাবে জানলেন এইসব? আমায় ফোন দিয়েছিল হায়া। তারপর জাভিয়ান হানিয়াকে সবটা খুলে বলে। হানিয়া হায়ার কথা শুনে নিজেও বিচলিত হয়ে পড়তে নিয়েও হয় না, কারণ সে নিজেও যদি জাভিয়ানের সাথে বিচলিত হয়ে পড়ে তাহলে ব্যাপারটা গজামিল হয়ে যাবে। তাছাড়া সেও যদি ভেঙে পড়ে তাহলে জাভিয়ানকে সামলাবে কে? হানিয়া জাভিয়ানকে বলে, এই জন্যই আপনি কাঁদছেন? আরে বোকা লোক, আপনি কান্না না করে হায়ার সেই নাম্বার থেকে আপনাকে কল দিয়েছে, সেটা পুলিশকে দিলে তারা এতক্ষণে হায়াদের লোকেশন ট্রেস করে ফেলতো। তখন শোনেননি, পুলিশরা আশিয়ানের নাম্বার বন্ধ থাকার কারণে ওদের লাস্ট লোকেশন ট্রেস করতে পারলেও এক্স্যাক্ট লোকেশন ট্রেস করতে পারছিল না। এখন যেহেতু আরেক নাম্বার খোলা আছে, সেটা দিয়ে ওদের এক্স্যাক্ট লোকেশন ট্রেস করা কয়েক সেকেন্ডের ব্যাপার হবে। জাভিয়ান নিজের কান্না থামিয়ে হানিয়ার কথাগুলো শুনে। আসলেই তো হানিয়া যা বলছে তা 100% সত্য। জাভিয়ান নিজের চোখের পানি মুছে নেয় ঝটপট করে। তারপর ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে জাহানকে ফোন লাগায়। সে জাহানকে হায়ার কল করার বিষয় জানায়। জাহান তার পুলিশ বন্ধুকে তৎক্ষণাৎ বিষয়টা সম্পর্কে অবগত করে। জাভিয়ান কথা বলা শেষ করে চলে যায় অজু করতে। ওয়াক্ত প্রায় শেষের পথে। জাভিয়ান অজু করে এসে দেখে হানিয়া তার জন্য জায়নামাজ বিছিয়ে অপেক্ষা করছে। জাভিয়ান আসতেই হানিয়া তার হাত মুখ মুছিয়ে দিয়ে দুজন নামাজে দাঁড়ায়। মোনাজাতে তারা নিজেদের সন্তানের সুস্থতা আর নিরাপত্তার জন্য অশ্রু ঝরাতে ভুলে না। হায়া দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর চেষ্টা করে, কিন্তু তা তো হয়ই না, বরং কান্নারা যেন আরও কঠোরভাবে বের হয়ে আসতে চায়। হায়া হাত বাড়িয়ে আশিয়ানের ঠোঁটের কাছে রক্ত মুছিয়ে দেয়। চোখ আবার ভরে ওঠে তার। রক্ত মোছানোর শেষ হলে হায়া 2 হাত দিয়ে আষ্টে পিষ্টে আশিয়ানকে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ গুজে ফুপাতে থাকে। আশিয়ান তার মাথায় আর পিঠে হাত বুলিয়ে দিয়ে শান্ত করতে থাকে। আশিয়ানের উপরে শান্ত দেখা গেল, ভেতরে ভেতরে সে বিধ্বস্তির রাগে ফেটে পড়ছে। কিছুক্ষণ আগের কথা মনে পড়তেই তার ভেতরটা আবারও কেঁপে ওঠে ক্রোধে। কিছুক্ষণ পূর্বে আশিয়ান হায়ার এমন রুহু কাঁপানো চিৎকার শুনে নিজেকে আটকে রাখতে পারে না। সে দৌড়ে কলপারের দিকে যেতে চাইলে একটা গুন্ডা তাকে আটকে দেয়। আশিয়ান তাকে ধাক্কা মেরে সরিয়ে কলপারের দিকে ছুট লাগায়। কলপারে ঢোকার আগে একটা নারী কায়ার সাথে তার ধাক্কা লাগে। আশিয়ান বুঝতে পারে এটা তার ব্যক্তিগত নারীটি ছাড়া আর কেউই না। হায়া আশিয়ানের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই আশিয়ান হাত বাড়িয়ে তাকে নিজের বুকে নিয়ে আসে। তারপর চোখ উঠিয়ে সামনের দিকে তাকালে দেখতে পায় শরীফের গলায় হায়ার ওড়না।
আশিয়ানের বুঝতে বাকি থাকে না যে হায়ার ওড়না শরীফের গলায়। সে হায়াকে এক পাশে দাঁড় করিয়ে শরীফের কাছে গিয়ে তাকে উড়াধুরা পিটাতে শুরু করে। ততক্ষণে আগের দুটো লোকও এসে আশিয়ানকে আটকানোর চেষ্টা করে। যখন তারা দেখে তারা আশিয়ানকে আটকাতে পারছে না, তখন তারা দুজন আরও দুজনকে ডেকে নিয়ে এসে মারতে থাকে। একজন লোক পেছন থেকে আশিয়ানের কাঁধে আঘাত করায় সে নিজের খেই হারিয়ে ফেলে হাঁটু ভেঙে বসে পড়ে নিচে। এরই মধ্যে শরীফ উঠে এসে লোকগুলোর সাথে আশিয়ানকে মারতে শুরু করে। শরীফ আশিয়ানকে মারতে মারতে বলে, উত্তর বা আমার গায়ে হাত দিলি তুই, আজই তোর শেষ দিন। এই বলটু, যা তো রামদাটা নিয়ে আয়, শালারে এখনই জব দিমু। বল্টু নামের লোকটি শরীফের কথা শুনে কাজে লেগে পড়ে। অন্যদিকে হায়া শরীফের মুখে এমন কথা শুনে আরো ভয় পেয়ে যায়। সে ছুটে গিয়ে শরীফের পা ধরে কাঁদতে কাঁদতে বলে, প্লিজ ওনাকে এবারের মতো মাফ করে দিন, কিচ্ছু করবেন না ওনাকে, আমি আপনার পায়ে পড়ছি, প্লিজ ছেড়ে দিন ওনাকে। শরীফ হায়ার চুলের মুঠি ধরে টেনে তাকে দাঁড় করায়। তারপর রাগে হিসিয়ে বলে, তোর অন্যায় হাত দিছি বলে তোর স্বামী আমার গায়ে হাত দিছে না? এখন ওর সামনেই তোরে আমি আদর করবো, দেখি শালা কি করতে পারে। হায়া এক হাত দিয়ে নিজের মাথায় থাকা শরীফের হাত চেপে ধরে। শরীফ এত জোরে তার চুলের মুঠি ধরেছে মনে হচ্ছে সেই জায়গাটা খুলে উঠে আসবে। আশিয়ান শরীফের এমন কথা শুনে বলে, ওরে ছর কুত্তার বাচ্চা, তোর কলিজা আমি রাস্তার কুত্তাকে দিয়ে খাওয়াবো। তোর সাহস কি করে হয় আমার বউয়ের গায়ে হাত দেওয়ার? ছাড় আমায়। আশিয়ান খেপা বাঘের মতো করছে। তাকে তিনজন লোক চেপে ধরে আসে, তাও পারছে না। লোকগুলোর জন্য কষ্টসাধ্য হয়ে উঠেছে আশিয়ানকে ধরে রাখতে। এইদিকে তাদের এত চিল্লাচিল্লি শুনে ডাকাত দলের লিডার বের হয়ে আসে নিজের রুম থেকে। ফজরের নামাজ পড়ছিল সে এসে এমন কুরুক্ষেত্র দেখে সকলকে ধমকে ওঠে। সে শরীফকে উদ্দেশ্য করে বলে, শরীফ, তুই মেয়েটাকে এমন করে ধরে রেখেছিস কেন? আর ওর স্বামীকেই বা ওরা এভাবে ধরে রেখেছে কেন? শরীফ নিজেকে বাঁচানোর জন্য মিথ্যা বলে, ওস্তাদ, ওরা পালাতে চেয়েছিল কিন্তু আমি দেখে ফেলি। শালায় আমারে মায়েরা ভাঙতে চাইলে ওরা আয়সা ধইরা ফেলে। শরীফ কথা শেষ করার সাথে সাথে হায়া বলে, উনি মিথ্যে বলছেন, উনি আমার সাথে নোংরামো করার চেষ্টা করে, তাই আমার হাজবেন্ড ওনাকে মেরেছে, বিশ্বাস করুন আমার কথা। ওই শালি চুপ কর, আরেকটা মিথ্যা কথা কইলে জিব্বা সিরা ফেলমু, তাই না? ডাকাতদের লিডার চিৎকার করে বলে ওঠে, চুপ। সকলে তার চিৎকার শুনে শান্ত হয়ে যায়। আর সে শরীফের সামনে এসে বলে, ওকে ছাড় শরীফ। শরীফ হায়াকে ছেড়ে দিলে সে দৌড়ে গিয়ে আশিয়ানকে জড়িয়ে ধরে। আশিয়ানকে ধরে রাখা তিনজনকেও সে একই নির্দেশ দেয়, তারা আশিয়ানকে ছেড়ে দেয়। লিডার এবার সবার উদ্দেশ্যে বলে, এখানে কি হয়েছে এখন খুইলা কও, যারি দোষ থাকুক তারে এহুইনি শাস্তি দিমু আমি। শরীফ ও আশিয়ানকে মারা লোকগুলো শরীফের কথায় হ্যাঁ হ্যাঁ করতে থাকে। লিডার এবার আশিয়ানকে জিজ্ঞেস করলে আশিয়ান বলা শুরু করে, আমার স্ত্রীর শরীর খারাপ লাগে অনেক বলে কয়ে তাকে অসময়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি এই লোকটির মাধ্যমে। হায়াকে পাহারা দেওয়া লোকটিকে দেখিয়ে বলে আশিয়ান, আমি ঘরের দুয়ারে দাঁড়িয়ে দেখছিলাম আমার স্ত্রী ওয়াশরুম থেকে বের হয়ে কলপারে আসে মুখে পানি দেওয়ার জন্য। তখনই শরীফ সোনাকে পাঠিয়ে দিয়ে কলপারে ঢুকে পড়ে। একটু পরে আমি আমার বউর চিৎকার শুনি। এসে দেখি আমার বউয়ের ওড়না তার গলায়। এটা দেখে বুঝতে বাকি থাকে না যে আমার বউয়ের গায়ের নোংরা হাত দেওয়া হয়েছে। আমি রাগের মাথায় তাকে মারা শুরু করলে অন্যরা এসে আমাকে মারতে শুরু করে। উনি একজনকে পাঠিয়েছে আমায় জবাই করার জন্য, রামতা আনতে। আর এ বলেছে আমার চোখের সামনে আমার বউকে ধর্ষণ করবে। আশিয়ান এক নিঃশ্বাসে সবগুলো কথা বলে। তার কথা শেষ হওয়ার সাথে সাথেই শরীফ অস্থির হয়ে চিৎকার করে বলা শুরু করে, ওস্তাদ, এই শালায় মিথ্যা কথা বলতেছে, সব ওগো বানানো নাটক। মিথ্যা না হইলে সবুজ রেজিগান। সবুজ সেই লোকটি যাকে হায়া ওয়াশরুমের বাহিরে পাহারা দিচ্ছিল। সবুজ শরীফের চোখ রাঙ্গানিতে আমতা আমতা করে বলে, হ্যাঁ ওস্তাদ, শরীফ ভাই সত্যি কথা কইতেছে, ওই শালারা পালাইতে চাইছিল। আশিয়ান এবার আর মাথা গরম করে না, আর না বিচলিত হয়। সে ডাকাত দলের লিডারকে বলে, আমার ওয়াইফকে ওয়াশরুমে নিয়ে যাওয়াটা বদলে তাকে আমি আমার প্ল্যাটিনামের ব্রেসলেট দিয়েছিলাম। আপনি ওনার পকেট চেক করেন, তাহলে পেয়ে যাবেন। সবুজের পকেট চেক করা হলে সত্যি সত্যি আশিয়ানের কথা অনুযায়ী ব্রেসলেট পাওয়া যায়।
শরীফ নিজের পক্ষে আবারও সাফাই দিতে গেলে তাদের লিডার কষে একটা থাপ্পড় মারে শরীফকে। শরীফ সিটকে নিচে গিয়ে পড়ে। ডাকাতদের লিডার বয়স্ক হলে কি হবে, শক্তি ও বুদ্ধির দিক দিয়ে বেশ বিচক্ষণ। লিডার শরীফের কলার ধরে নিচ থেকে উঠিয়ে বলে, তোর কলিজা দেহি বেশি বড় হইয়া গেছে রে শরীফ, তুই আমার কথা অমান্য করার সাহস দেখাস। তোরে কইছিলাম না ওয়াতি মাইয়া গো গায়ে হাত দিবি না। ওই শুয়োরের বাচ্চা, তোর বউরে যদি এমন অবস্থা করতো তোর কেমন লাগতো বলতো? নাকি তুই এমনই কোনো ঘটনার মাধ্যমে দুনিয়ায় আইছস শালা? লিডারটি শরীফকে আরো অনেকগুলো আজে বাজে কথা শোনায় আর প্রহার করে। বেশ কিছুক্ষণ মারার পর তাকে রক্তাক্ত অবস্থায় সেখানে ফেলে রেখে সকলে চলে আসে। বর্তমান অতিরিক্ত ক্লান্তি আর টেনশনে কখন যে আশিয়ানের চোখ লেগে এসেছে তার খেয়াল নেই। হঠাৎই অনেক চিৎকার চেঁচামেচি আর গুলির শব্দে তার ঘুমটা ভেঙে যায়। তাদেরকে আগের রুমটায় আটকে রেখে বাহির থেকে ছিটকানি লাগিয়ে লোকগুলো নাস্তা করতে গিয়েছে। হায়াও ঘুমিয়ে পড়েছিল কাঁদতে কাঁদতে। তার ঘুমটাও গোলাগুলির শব্দে ভেঙে যায়। দুজন দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে বসে থাকে ঘরের এক কোণায়। কিছুক্ষণ পরই কতগুলো পায়ের শব্দ শোনা যায় তাদের রুমের বাহিরে। মিনিটের ব্যবধানে কেউ একজন দরজা খুলে দিলে সূর্যের আলো অন্ধকার রুমটিকে আলোকিত করে তোলে। পুতুল। বনু। অপরিচিত দুটি গলা থেকে পরিচিত ডাক শুনে হায়া আশিয়ান সহজেই তাদের চিনে ফেলে। হায়া আশিয়ানের বুক থেকে মুখ তুলে দেখে তার ভাইয়েরা এসেছে পুলিশ সহ। জাহিয়ান আর জাহান হাঁটু গেড়ে বোনের সামনে বসে পড়ে। হায়া আশিয়ানকে ছেড়ে ভাইদের বুকে ঝাঁপিয়ে পড়ে হু হু করে কাঁদতে শুরু করে। বড়দা ভাই। জাহান আশিয়ান তাদের আদরের বোনকে জড়িয়ে ধরে। তাদের দুজনের চোখেও পানি ছলছল করছে। হায়া কাঁদতে কাঁদতে ভাইদের বুকেই অজ্ঞান হয়ে যায়। অতিরিক্ত কান্না, ভয়, দুশ্চিন্তায় অনেক দুর্বল হয়ে পড়ে। হায়া কোনো শব্দ করছে না দেখে জাহান হায়ার মুখ তুলে দেখে সে অজ্ঞান হয়ে গেছে। মুহূর্তেই তিনজন পুরুষ বিচলিত হয়ে পড়ে তাকে নিয়ে। আশিয়ান হায়াকে নিজের কাছে নিয়ে এসে তার গালে কয়েকবার চাপড় মেরে ডাকতে থাকে, বউ, এই বউ উঠো, কি হচ্ছে তোমার? জাহান হায়ার পালস রেট ও চোখ পরীক্ষা করে বলে, অতিরিক্ত ভয় ও দুশ্চিন্তা এমনটা হয়েছে। ওকে আমার কাছে দাও ভাই, আমি নিয়ে যাচ্ছি কোলে করে। তুমি জাইনের সাহায্যে আসো। না, আমি পারবো ওকে নিতে। কথাটা বলে আশিয়ান বসা থেকে উঠে দাঁড়িয়ে হায়াকে কোলে তুলে বাহিরের দিকে হাঁটা দেয়। রুমটা থেকে বের হয়ে দেখে বাহিরের পরিবেশ বেশ ভয়াবহ। পুলিশদের সাথে গোলাগুলিতে বেশ কয়েকজন নিহত হয়েছে। তাদের মধ্যে একজন হলো ডাকাতদের লিডার। আশিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে সেই জায়গা ত্যাগ করার জন্য পা বাড়ালে তার নজরে আসে শরীফ ও সবুজের দিকে। তারাও আহত হয়ে কাতরাচ্ছে। আশিয়ান ওদের দিকে এগিয়ে গিয়ে পুলিশকে বলে, এই দুজনের গায়ে কেউ হাত দেবেন না। এদেরকে সুস্থ করে আমার হাতে তুলে দেবেন। বিনিময়ে যত টাকা লাগে আমি দেব। জাহানের পুলিশ বন্ধু ইন্সপেক্টর শওকত হোসেন বলে, এমনটা করা যাবে না ভাইয়া। একবার এদের নাম তালিকা হয়ে গেলে তখন আর তাদের বের করা সম্ভব নয়। এটা করতে গেলে আমার চাকরি নিয়ে টানাটানি হবে। আশিয়ানের চোখ দিয়ে যেন আগুন ঝরছে, কিন্তু কণ্ঠ নদীর ন্যায় শান্ত। পিট পিট করে চোখ খুলে তাকায় হায়া। হঠাৎই আলো চোখে এসে পড়ায় ভালো করে তাকাতে পারে না। আস্তে ধীরে সময় নিয়ে সে ভালো করে তাকাতে পারে। প্রথমেই সে আশেপাশের জায়গা চিনে উঠতে পারে না। একটু সময় নিয়ে তাকিয়ে দেখলে বুঝতে পারে সে তার ও আশিয়ানের রুমে আছে। আস্তে আস্তে তার সব কথা মনে পড়তে শুরু করে। কিভাবে তাদের কিডন্যাপ করা হয়েছিল, কিভাবে তার শ্লীলতা হানি করার চেষ্টা করা হয়েছিল, সব শেষে কিভাবে তাদের উদ্ধার করা হয়েছিল, সবগুলো ঘটনাই মনে পড়ে তার। ভয়ে হায়ার আত্মা আবারও কেঁপে ওঠে, কিন্তু সেই ভয় বেশিক্ষণ স্থায়ী হয় না, কারণ কিছু পরেই সে নিজের আত্মার মানুষগুলোর কণ্ঠ পায়। হায়া খেয়াল করে দেখে তাদের রুমে তার ফ্যামিলির প্রায় সবাই উপস্থিত। নিজের মাথায় কারো হাতের উপস্থিতি অনুভব করতে পেরে হায়া চোখ উঁচিয়ে তাকালে দেখতে পারে তার জন্মদাতাকে। জাভিয়ান মেয়ের মাথার শিহরে বসে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হায়া তার দিকে তাকালে জাভিয়ান বলে, এখন কেমন লাগছে মা? শরীর খারাপ লাগছে কি? পিতার স্নিগ্ধ কণ্ঠের আদরের পরশমাখা প্রশ্নটি শুনে হায়া যেন ফিরে গেল শৈশবের সেই সহজ সরল সময়ে।
অশ্রু আটকে রাখতে পারল না, সে ঠোঁট কাঁপতে কাঁপতে শিশুর মতো কেঁদে ফেলল। তার মনে হয়েছিল আর হয়তো কখনো দেখা হবে না এই মানুষটির সঙ্গে, যিনি শুধু পিতা নয়, তার জীবনের প্রথম ভালোবাসাও বটে। প্রতিটি নারীর জীবনে প্রথম প্রেম পুরুষটি হয় তার পিতা, যিনি শত ব্যস্ততার মধ্যেও কন্যার হাত ধরে পথ চলেন, যিনি প্রতিটি কান্নার আগে বুঝে ফেলেন তার মেয়েটির না বলা ব্যথা, যে স্নেহের ছায়ায় এক কন্যা শিশু বেড়ে ওঠে। সেই স্নেহ, সেই ভালোবাসা সমগ্র জীবনে আর কোনো পুরুষের কাছ থেকে পাওয়া সম্ভব হয় না। অনেক সময়ই পিতার ভালোবাসা নিঃস্বার্থ ও নিঃস্বার্থ, অথচ নিঃশব্দ। আর ঠিক সেই নিঃশব্দ ভালোবাসার উপস্থিতি টের পেয়ে হায়ার চোখ ভেসে গেল আবেগের জলে। জাবিহান মেয়ের কান্না দেখে বিচলিত হয়ে পড়ে, সেই সাথে সেখানে উপস্থিত সকলেও। জাবিহান অস্থির হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? খারাপ লাগছে বেশি? জাইন, যাও গাড়ি বের করো। আমি বলেছিলাম তোমাদের ওকে ডাইরেক্ট হসপিটালে নিয়ে যেতে, কিন্তু তোমরা শুনলে না আমার কথা। প্রথম দুটো প্রশ্ন হায়াকে করে বাকি কথাগুলো জাইন জাহানকে উদ্দেশ্য করে বলে। জাবিহান হায়াকে আস্তে করে বসিয়ে দিয়ে বেড থেকে নামতে গেলে হায়া বলে, বাবা আমার খারাপ লাগছে না। তাহলে কাঁদছো কেন মা? তোমায় দেখে কান্না পাচ্ছে তাই। আমায় দেখে? কিন্তু কেন? প্রচন্ড বিস্ময় নিয়ে জিজ্ঞেস করে জাবিহান। হায়া ছলছল চোখে বলে, আমি ভেবেছিলাম তোমার সাথে আর আমার দেখা হবে না, আমি হয়তো তার আগেই। জাবিহান মেয়ের মুখ চেপে ধরে, হায়াকে বাকি কথাটা বলতে দেয় না। জাবিহান ধরা গলায় বলে, বাজে কথা বলবে না আর কখনো। তোমার পাপা যতদিন নিঃশ্বাস নিবি পৃথিবীর বুকে, ততদিন তোমাকে প্রোটেক্ট করে যাবে। হায়া জাবিহানের বুকে মাথা রাখে। জাবিহান আস্তে আস্তে তার চুলে হাত বুলিয়ে দিতে থাকে। বাকিরা কালকের অমন ঘটনা সম্পর্কে টুকটাক প্রশ্ন করতে থাকে। হায়া তাদের প্রশ্নের উত্তর দিতে দিতে খেয়াল করে এখানে সবাই উপস্থিত থাকলেও তার বর সাহেব নেই। হায়ার চিত্ত চঞ্চল হয়ে ওঠে। লোকটাকে দেখার জন্য মন ছটফট করতে থাকে। তার ছটফটানি কয়েক মিনিটের মধ্যেই হাওয়া হয়ে যায় যখন সে দেখে আশিয়ান ফোনে কথা বলতে বলতে রুমে প্রবেশ করছে। হায়া ভালো করে খেয়াল করে দেখে আশিয়ানের কপালের এক পাশে দুটো ব্যান্ডেজ ক্রস আকারে দেওয়া, ঠোঁটের এক কোণে কালচে হয়ে আছে। বিষয়টা দেখে তার একটু বেশি খারাপ লাগে। সে ওই রুক্ষ পুরুষালী ওষ্ঠ ছোঁয়ার আগে অন্য কেউ সেটাকে মেরে থেতলা বানিয়ে দিয়েছে। আশিয়ান ফোন কেটে হায়ার দিকে তাকালে দেখতে পায় তার পুতুল বউ তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার গুলুমুলু মুখটা কয়েক ঘন্টার ব্যবধানে শুকিয়ে এইটুকু হয়ে গিয়েছে। সেও একধানে তাকিয়ে থাকে ওই আদুরে মুখটার দিকে। সকলের কালকের ঘটনা নিয়ে নিজেদের মধ্যে কথা বললেও হায়া ও আশিয়ান একে অপরের দিকে তাকিয়ে আছে একধানে। চোখে চোখে অনেক অনুভূতি কথা প্রকাশ করলেও তার কণ্ঠ নিশ্চুপ। তাদের এই নীরবতা আর কারো চোখে ধরা না পড়লেও হানিয়ার চোখে ধরা পড়ে যায়। হানিয়া খেয়াল করে সবাই কথা বললেও তার মেয়ে ও জামাতা চুপ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। মুহূর্তেই বুঝে যায় কিছু বিষয়। হানিয়া সকলের উদ্দেশ্যে বলে, আমাদের এখন যাওয়া উচিত, কারণ হায়া আর আশিয়ানের রেস্ট নেওয়া প্রয়োজন। কাল থেকে তো ওদের উপর কম ধকল গেল না, সেই সাথে আমাদের সকলেরও। সকলে ভেবে দেখে হানিয়ার কথাটা ঠিক। কাল সারা রাত তারা সকলে নির্ঘুম রাত কাটিয়েছে ছেলেমেয়েদের চিন্তায়। সেই সাথে হায়া আশিয়ানকে দেখেও ক্লান্ত লাগছে। সকলে এক এক করে রুম থেকে বের হয়ে আসে। হানিয়া যাওয়ার আগে হায়াকে বলে, আসো তোমায় ফ্রেশ করিয়ে দিয়ে যাই। হায়া কিছু বলার আগে আশিয়ান গম্ভীর গলায় বলে, আমি ওকে হেল্প করে দেবো মাম্মা ফ্রেশ হতে। তুমি আমাদের দুজনের জন্য খাবারের কিছু পাঠিয়ে দিও কাউকে দিয়ে। হানিয়া মনে মনে হেসে ওঠে। সে জানতো তার কথার পরিপ্রেক্ষিতে এমন কিছু বাক্য শুনতে চলছে সে, আর হলোও তাই। হানিয়া মেয়েকে আদর করে আশিয়ানের কাছে আসে। আশিয়ানের কপালের উপর পড়ে থাকা এলোমেলো চুলগুলোকে গুছিয়ে দিয়ে বলে, এভাবেই একে অপরের ঢাল হয়ে থেকো সারাটা জীবন। ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দিয়ে গড়ে নিও একটা সুখের নীড়, যেটা তোমাদের দুনিয়াতেই জান্নাতের অনুভূতি দিবে। আশিয়ান স্মিত হেসে মাথা নাড়ে। হানিয়াও চলে যায় নিচে। আশিয়ান দরজা লক করে নিজের শার্ট খুলতে খুলতে কাবাডের কাছে চলে আসে। সেখান থেকে হায়ার এক স্যুট ড্রেস বের করে সেটা ওয়াশরুমে রেখে আসে। তারপর আসে হায়ার কাছে।
তার কাছে এসে আস্তে করে হায়াকে কোলে তুলে নিয়ে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে। হায়া এক হাত দিয়ে আশিয়ানের গলা জড়িয়ে ধরে একদিনে তাকিয়ে থাকে তার বরের দিকে। লোকটাকে সে এখনও প্রচণ্ড ভালোবাসে, কিন্তু প্রকাশ করতে এক আকাশ সমান দ্বিধা, অস্বস্তি ও অভিমান। পূর্ব প্রথমে অনুভূতি প্রকাশ করে বাজেভাবে প্রত্যাখ্যিত পেয়েছিল। তার ভাবনা চিন্তার মাঝেই আশিয়ান তাকে ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটবে বসিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে থাকে। ঠান্ডা পানির স্পর্শে হায়ার ধ্যান ভঙ্গ হয়। সে নিজেকে বাথটবে পেয়ে কিছুটা চমকে গেলেও মুখে কিছু বলে না। হায়া দেখে আশিয়ান এখনও দাঁড়িয়ে আছে বাহিরে না গিয়ে, তাই সে স্মিত স্বরে বলে, যাচ্ছে না কেন বাইরে? বাইরে যান। আশিয়ান গা ছাড়া ভাব নিয়ে বলে, আমি যাব না, এখানে দাঁড়িয়ে তোমায় পাহারা দিব। এমনিতেই তোমার পায়ে ব্যথা, তার উপর শরীর দুর্বল, বাচ্চা থেকে উঠতে গিয়ে যদি পড়ে যাও। এসব কথা চিন্তা করে আমি ভেবেছিলাম যাব না বাইরে। হায়া আশিয়ানের কথা শুনে বড় বড় চোখ করে তাকায়। আশিয়ান যদি এখানে দাঁড়িয়ে থাকে তাকে সে শাওয়ার নিবে কিভাবে, চেঞ্জই বা করবে কিভাবে? লজ্জা না হার্ট অ্যাটাক করে বসে। হায়া তড়িঘড়ি করে বলে, আমার পায়ে তেমন ব্যথা নেই, আপনি বেরুন তাড়াতাড়ি। আশিয়ান বুকে হাত গুজে বলে, নো ওয়ে, আমি যাচ্ছি না কোথাও। হায়া করুণ স্বরে বলে, প্লিজ আশিয়ান ভাই। ভাই বলে ডাকলে তো আরও আগে যাব না, বরং বাচ্চা হবে আমিও আসছি তোমাকে কোম্পানি দিতে। লজ্জা করে না বরকে ভাই বলে ডাকতে? কাল আমাদের বাবু হলে সে তো আমি মামা বলে ডাকবে তোমার জন্য। আশিয়ান ভর্ৎসনা করে কথাগুলো বলে হায়াকে। হায়ার একটু রাগ হয় তার ভর্ৎসনা শুনে। সে দাঁত কিরমির করে বলে, ভালোবাসাবাসের খবর নেই, সে চলে গিয়েছে বাবুতে। আপনার কথা শুনলে মনে হয় এই বাচ্চাবের পানিতেও চুবনি দিয়ে নিজেকে শহীদ করে দিই আমি। আশিয়ানের কুচকানো ভ্রুদয় সজা হয়ে যায়। হালকা পাতলা রাগের দেখা পাওয়া যায় চোখ জোড়াতে। অদ্ভুত এক শীতলতা নেমে আসে। পুরুষালী ঠোঁটের কোণে দেখা দেয় এক ভালো লাগার ছোঁয়া। আশিয়ান হায়ার কথা শুনে নিজের একটা হাত বাথটবের উপরে রেখে হায়ার মুখের উপর ঝুঁকে আসে। নিজের মুখটা হায়ার কানের কাছে নিয়ে গিয়ে ফিসফিসিয়ে হেসকির টোনে বলে, আমি তো সদয় প্রস্তুত তোমাকে আমার ভালোবাসা নিঃশ্বাস করতে। শুধু চেয়ে আছি তোমার একটিমাত্র সম্মতির দিকে। তারপর এমনভাবে আবৃত করব তোমায় ভালোবাসার মায়া জালে, তুমি নিজে আমাদের হারিয়ে যেতে চাইবে বারে বার। আশিয়ানের এমন নেশাক্ত গলায় লাগামহীন কথা শুনে হায়ার লজ্জায় জান যায় যায় অবস্থা। সে ঝট করে নিজেকে বাথটবের পানিতে ডুবিয়ে দেয়। আশিয়ান তার লজ্জা বুঝতে পেরে উচ্চ স্বরে হা হা করে হেসে দেয়। তারপর ওয়াশরুম থেকে বের হতে হতে বলে, তাড়াতাড়ি শাওয়ার নাও, ঠান্ডা লাগলে তার প্রতিশোধ হিসেবে আমাকে গ্রহণ করতে হবে কিন্তু। দরজা খোলার শব্দে আশিয়ান সেদিকে তাকায়। দরজা ধরে আস্তে আস্তে বের হয়ে আসছে। আশিয়ান চপ্পল পায়ে সেদিকে এগিয়ে যায়। হায়ার একদম কাছে গিয়ে তাকে আস্তে করে কোলে তুলে বেডে এনে বসিয়ে দেয়। হায়ার মাথা থেকে টাওয়ালটা খুলে নিয়ে মাথা মুছিয়ে দেয় ভালো করে। তারপর চুল আঁচড়ে দিয়ে খাবারের প্লেট সামনে এনে দিয়ে বলে, তুমি খাওয়া শুরু করো, আমি ফ্রেশ হয়ে আসছি। হায়া প্লেটটা হাতে তুলে নিয়ে আশিয়ান নিজের জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। অল্প কিছুক্ষণ পরে বের হয়ে আসে মাথা মুছতে মুছতে। গায়ে কাপড় বলতে একটা ট্রাউজার আর গলায় টাওয়াল ঝুলানো। আশিয়ান হায়ার দিকে তাকিয়ে দেখে হায়া না খেয়ে আতশোয়া হয়ে ফোন টিপছে। আশিয়ানের কপালে কয়েকটা ভাঁজ পড়ে। সে হায়ার সামনে এসে দাঁড়ায়। হায়ার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে গমগমে গলায় বলে, না খেয়ে ফোন টিপছে কেন স্টুপিড? হঠাৎ করে এমন ধমক খেয়ে হায়া তবদা মেরে বসে থাকে। সে চোখ পিটপিট করে আশিয়ানের দিকে তাকায়। আশিয়ানের চিন চিন করলে জ্বলতে থাকা রাগটা ধূপ করে পড়ে গিয়ে সেখানে দেখা মিলে এক রাস মুগ্ধতা। হায়ার এই পিটপিটিয়ে তাকানোটা আশিয়ানের ভীষণ পছন্দের। হায়া আমতামতা করে বলে, একা খেতে ভালো লাগে না আমার, তাই আপনার জন্য ওয়েট করছিলাম। আশিয়ান আর কোনো কথা বলে না। টাওয়ালটা বেলকুনিতে মেলে দিয়ে সে হায়ার সামনে এসে বসে তার খাবারের প্লেটটা হাতে নেয়। হায়ার প্লেটটায় লোকমা মাখতে দেখে হায়া ফট করে বলে, আরে বাবা, আমি তো নিজের হাতেই খেতাম, একা খেতে ভালো লাগছিল না তাই খাইনি। আপনি আপনার খাবারটা খান, আমি আমারটা হায়া নিজের কথা শেষ করার আগেই আশিয়ান তার মুখে খাবার পুরে দেয়। হায়া হতভম্ব হয়ে মুখ নাড়াতে ভুলে যায়। আশিয়ান তাকে চোখ গরম করে বলে, মুখ নাড়ো। হায়া এবার বাধ্য বালিকার মতো মুখ নাড়িয়ে খেতে থাকে। মুখের খাবার শেষ হওয়ার সাথে সাথে আরেক লোকমা হাজির হয় হায়ার সামনে। হায়া চুপচাপ সেটা মুখে তুলে নেয়। এভাবে কয়েক লোকমা খাবার পর হায়া নিজের মুখের সামনে একটা হাত এনে বলে,
আমাকে খাওয়াচ্ছেন তো খাওয়াচ্ছেনই, নিজে খান এবার। এ ফাঁকে আমি একটু শ্বাস নিই। ফোঁস করে একটা শ্বাস ফেলে কথাটা বলে। ভাবখানা এমন তাকে নিয়ে গাধার খাটুনি খাচ্ছে আশিয়ান। আশিয়ান হায়ার এমন নাটক দেখে একটু বিরক্ত হয়। মেয়েটা বড্ড বেশি নাটকবাজ। বাপ ভাই আর বর্তমানে তার আদরে আহ্লাদে এমন নাটক বাজে পরিণত হচ্ছে। আশিয়ান নিজের মুখে খাবার দেওয়ার আগে অল্প আওয়াজে বলে, নাটকবাজ কোথাকার। হায়া যেহেতু আশিয়ানের একদম সামনে বসে আছে, তাই সে সহজেই আশিয়ানের কথাটা শুনতে পায়। কথাটা শুনে হায়ার রাগ হলেও সে আপাতত কোনো প্রতিক্রিয়া দেখাতে ইচ্ছুক নয়। সময় বুঝে ঝাঁস উঠাবে এই কথার বলে ঠিক করে হায়া। খাওয়া দাওয়া শেষ করে আশিয়ান এঁটো প্লেটগুলো নিচে রেখে আসে আর তার মা ও শাশুড়িকে বলে আসে আপাতত তারা একটু ঘুমাবে, বিকেলের দিকে তাদের ডাক দিয়ে দিতে। ঘরে এসে দেখে হায়া ঘুমে ঢুলুঢুলু করতে করতে কার সাথে যেন কথা বলছে। সে শুনতে পায় হায়া বলছে,